সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। থাম্বনেলে ইচ্ছে করে আমি দিয়েছি ওই বিখ্যাত একটা গানের লাইন, মান্না দে আর কিশোর কুমারের পরশান বইতে ছিল, একটা চতুর নার কবাড়ি হোশিয়ার। এর থেকে বেশি গাওয়া যাবে না। ইউটিউবের লোকেরা বসে আছে কাঁচি নিয়ে মারার জন্য। তো সেখানে বলা হচ্ছে নারীরা খুব চালাক, তারা খুব হুঁশিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় তো নারী, তিনিও তো বুদ্ধি ধরেন। আবার 15 বছর ধরে দুঃশাসন চালিয়েছেন। আরো তার ইচ্ছা ছিল আরো 15 বছর দুঃশাসন চালাবেন, কিন্তু বাংলার জনগণ তাকে হটিয়ে দিয়েছে। হটিয়ে দেওয়ার পরও তিনি গদি ছাড়তে নারাজ। তিনি বলেছেন, আমি কেন ছাড়বো? আমাকে জোর করে হারানো হয়েছে। আমি যখন কাউন্টিং সেন্টারে ঢুকেছি তখন আমি দেখলাম যে 100 ভোট লুট হয়ে গেছে, মানে 100 সিট লুট হয়ে গেছে। তারপর উনি বললেন যে আমি যখন বাইরে বের করে দিল, আমাকে পেছনে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, সব ভিডিওতে রয়েছে, অস্বীকার করতে পারবেন না উনি। মানে কাউন্টিং সেন্টারের ভেতরে গভর্নমেন্টের লোকজন ছাড়া ওখানে কোনো কেন্দ্রীয় বাহিনীও নেই। তাহলে ভদ্রলোকের ভদ্র সন্তানরা একজন মহিলার, 80 বছরের একজন মহিলার পেটে লাথি মারবেন, কোমরে লাথি মারবেন? এত অভদ্র আমাদের বাঙালি নয়। উনি যতটা অভদ্র আমাদের চিত্র হিসেবে তুলে ধরলেন। আসলে তিনি ক্ষমতা ছেড়ে যাবেন না, তিনি শহীদ হতে চাইছেন। আমাদের কাগজে আজকে বেরিয়েছে, ইস্তফা দিতে নারাজ মুক্ত বিহঙ্গ মমতা। সুর পাল্টে ফেলেছে আমাদের আনন্দবাজার। আর মমতা ভজনা নেই, মমতা ভজনা আর নেই। বিজ্ঞাপন বন্ধ হওয়ার তো আর কোনো চান্স নেই, আর ভজনাও করতে হবে না। তা ওনার এখন বুদ্ধিটা কি? ওনার বুদ্ধিটা হচ্ছে, যদি 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 3 দিন সব সরকারই বলে, যে সব রাজ্যপালই বলেন সরকারকে যে আপনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যান, পরে আমাদের শপথ গ্রহণ, নেক্সট যে সরকার হবে, যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল তার নেতা এসে দাবি জানালে, লিখিত দাবি, আমি তাদেরকে শপথ গ্রহণ পাঠ করাবো। এখন উনি চাইছেন যে উনি কোনো রকম ভাবেই উনি ভোট টোট মানে রিজাইন দেবেন না। রিজাইন না দিলে কি হবে? এক হচ্ছে কোর্ট ওকে বরখাস্ত করতে পারে 164 ধারা অনুযায়ী যদি কোর্টে যান। আর 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে দেবে। তখন উনি বলতে পারবেন যে আমি 100 ভোট আসনে আমাকে হারানো হয়েছে, আমার প্রতি ইনজাস্টিস হয়েছে, আমি এই বিধানসভাতেই যাব না। দেখবেন আজকে আমি বলে দিলাম, আরো কদিন বাকি আছে, শপথ গ্রহণ টোন বাকি আছে, এর মধ্যেই খবর বেরোবে উনি বিধানসভায় যাবেন না। তার কারণ কি জানেন? এখন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে উনি বিধানসভায় ঢোকারও অনুমতি পাননি, ভবানীপুরেও হেরেছেন। এখন বিরোধী দলনেত্রী যদি থাকতেন তাহলেও একটা কিছু হতো। বিরোধী দলনেত্রীও নেই। এদিকে আপনার কাগজে বেরোচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি কি বলছেন, কি কি হতে পারে। এই যে কি কি হতে পারে ওখানে উনি লিখছেন, বলছেন, সেটা চাপা হয়েছে।
সংবিধানের 163(1) অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা এবং বিধান রয়েছে। 172 নম্বর অনুচ্ছেদ মানলে রাজ্যের বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হবে 6ই মে। তারপরে বিধানসভাও ভেঙে যাবে, মন্ত্রীরাও বিধানসভার সদস্য থাকবেন না। তবে রাজ্যপালের সাহায্য করার জন্য সবসময় মন্ত্রিসভা থাকা প্রয়োজন। তাই নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে পর্যন্ত আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে কাজ করতে পারে। আগের মন্ত্রিসভা পদত্যাগ করতে না চাইলে নতুন সরকারের শপথের পরেই তার অস্তিত্ব লুপ্ত হবে। রাজ্যপাল পুরনো মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। একদিনের জন্য হলেও অন্য তদারকি সরকার গঠন করা হলে তাদের শপথ নিতে হবে। অর্থাৎ সরকার একটা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে পরেও সরকারের হাত থেকে ক্ষমতা চলে গেল। এবার রাষ্ট্রপতি শাসন জারি যখন হয়ে যাবে তখন রাজ্যপালকে দিয়ে আবার ক্ষমতা হস্তান্তর করিয়ে মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেওয়া হবে, তার মন্ত্রিসভা গঠন হবে, সবাই শপথ নেবে। অতএব তিনি একটি চতুর নার বড়ি হোশিয়ার, তিনি এই খেলাটা খেলছেন। এদিকে ইতিহাস যে এইটা প্রথম তা নয়। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি তো একেবারে মদের ঘোটালা করে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে চলে গেলেন। এনার কপালে কি আছে জানি না, তবে যারা যারা হয়েছে ওই জয়ললিতা, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায়, সবার ঠাঁই লাস্টে জেলে হয়েছে করাপশনের জন্য। এনার ক্ষেত্রে হয়তো হবে, আর না হলে ভাই পড়তে হবে। কাল রাতে একটা খবর শোনা গেল, সেটা হচ্ছে ওনার বাড়ির সামনে থেকে সমস্ত রেলিং ফেলিং সরানো হচ্ছে। সিজার যে গ্রিল রয়েছে, মানে অনেকটা সিভিল গেটের মতো, ওই গলিটার মুখে ঢোকার মুখে আর বেরোনোর মুখে একটা সিজার ব্লকেট ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে হুকুম দিয়ে বলা হয়েছে আজকে ভোর 6:30টার মধ্যে সমস্ত পরিষ্কার করে দিতে হবে। আর উনি জেড প্লাস সিকিউরিটি যে ওই 2জন সিকিউরিটি পায়, সেই 2জনের বেশি আর কাউকে পাওয়া যাবে না। সব গাড়ি তুলে নেওয়া হবে, সমস্ত রক্ষী তুলে নেওয়া হবে। অতএব তিনি হচ্ছেন একজন আম জনতা। এরপর দেখবেন জেড প্লাস সিকিউরিটি নেমে যাবে, জেড প্লাস সিকিউরিটি নেমে গিয়ে একেবারে অর্ডিনারি ভিআইপি থাকবেন, তারপর সেটাও যাবে। এটা হচ্ছে ভবিষ্যতের যা আমি বুঝতে পারছি। তবে এই যে রেলিং সরবে, আমি আগেই বলেছিলাম, রেলিং যেদিনকে সরবে সেদিনকে কিন্তু উনি রণমূর্তি ধারণ করবেন। কিন্তু রণমূর্তি ধারণ করার আগেই হয়েছে কি, এখন বেদম মার খাচ্ছে। 15 বছর ধরে যাদেরকে ঘর ছাড়া করেছেন বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস 18 মাসে যে অত্যাচার করেছেন, উনি তো 15 বছর ধরে করে যাচ্ছেন। এই 15 বছর ধরে যে অত্যাচার করছেন, সেই অত্যাচারে যারা ঘর ছাড়া হয়েছিল, যাদের পরিবারের লোক খুনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, বিচার পাননি, এই যত ইউটিউবার আছে তারা যত মামলা খেয়েছিল, তাদেরকে জেল খাটিয়েছিল, সস্ত্রীক জেল খাটিয়েছিল। এই শফিকুল আরামবাগ টিভি শফিকুলকে তার বউ বাচ্চা সমেত মাঝরাতে তুলে নিয়ে গিয়েছিল দরজা ভেঙে। এতটা প্রতিহিংসা পরায়ণ এই মহিলা। ফলে ওনার কপালে তো আরো দুঃখ আছে। এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, ওনার পেছনে সব ওং বিষ্ণু করে পেছনে লেগে যাবে, যেমন আমি লেগেছি। আমি আগে ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড ইন্টারন্যাশনাল ওপরে আমি খবর টবর করতাম, কারণ আমার রেজিস্ট্রেশন ছিল সেরকম। এর মধ্যে যখন দেখলাম যে সরকার পরিবর্তন হচ্ছে, তখন তো আমাকে এই খবরে ঢুকতে হবে। তখন আমি ইউটিউবকে একটা মেল করলাম, মেল করে বললো আমি স্টেট পলিটিক্সও করবো, আমাকে অনুমতি দেওয়া হোক। ওরা অনুমতি আমায় দিয়েছে, আমার কাছে মেল চলে এসছে পরশু দিনকে। মেল আসার পরে তো আমি নিশ্চিন্ত হয়ে এখন স্টেট পলিটিক্সও করতে পারছি, যেটা আপনাদের দীর্ঘদিনের একটা ছিল যে আপনি স্টেট পলিটিক্স করেন না কেন। এইটা হচ্ছে তার কারণ। এখন আমি স্টেট পলিটিক্স আমি খবর করতে পারবো, কারণ তারা আমাকে অনুমতিটা দিয়ে দিয়েছে। এবার দেখুন, আমি গতকালকে বলেছিলাম মুসলিম ভোট পড়েছে, তার প্রমাণ দেখুন।
আমি কিন্তু সব সত্য কথা বলি, পরে সেগুলো প্রমাণিত হয়। বঙ্গ জনাদেশের ধাঁচ, মুসলিম ভোট 75-এর বেশি, 50-এর বেশি, এমন আসন কি ছিল 2021-এ, কি আছে 2026-এ। বাঁদিকে হচ্ছে মানে মুসলিম ভোটের যে ভাগটা হয়েছে, বাঁদিকে হচ্ছে 2021 আর ডান দিকে হচ্ছে 2026। এই দেখুন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে আপনারা এটা ভালো করে দেখে নেবেন মুসলিম ভোট বিজেপির বাক্সে কত পড়েছে। একটা উল্লেখযোগ্য সংখ্যা পড়েছে বিজেপির বাক্সে। তাই আমি বলছিলাম যে দেখবেন মুসলমান ভোটও কিন্তু বিজেপি পেয়েছে, নইলে পরে এই 206 প্লাস একটা আসন এখনো বাকি আছে, ফলতা, যেটা আমাদের শাহজাহান, এখন বাবর, আকবর, হুমায়ুন, তারপর জাহাঙ্গীর, তারপর ঔরঙ্গজেব, আরো হয়তো যত এই আছে, সেই তারা এখন সব হাওয়া হয়ে গেছে। কারণ অলরেডি রাজ্যে হিংসার বলিতে মৃত বলি 4, মানে 4 জন মারা গেছে। এখন যতই আমাদের এখানকার নেতারা যতই বলুন যে আপনারা হিংসা করবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, নেতারা তো মার খায়নি, নেতারা জেল খাটেনি। হেঁটেছে কারা? যারা এতদিন ধরে বিজেপিটা করেছে, মার খেয়ে হলেও বিজেপি করেছে, তারাই হচ্ছে জেল খেটেছে, তারাই অত্যাচারের শিকার হয়েছে, তারাই গ্রাম ছাড়া হয়েছে, তাদের পরিবারের লোক খুন হয়েছে। তারা এখন ছাড়বে কেন? এখন হুঁশিয়ার আমাদের বিচিত্র না প্রাণী, যিনি অত্যন্ত হুঁশিয়ার, তিনি এখন চাইছেন শহীদের তকমা নিতে। উনি তো জানেন যে আমার তো এই জীবনে আমার আর ওয়েস্ট বেঙ্গল আসা হবে না, অথচ আমি একটা এমন তকমা নিয়ে যাব যে যাতে মানুষ আমায় মনে রাখে, ইতিহাস মনে রাখে। এই ইতিহাস কালো অধ্যায় কেউ মনে রাখবে না। আপনার কালো অধ্যায় শাসন ব্যবস্থা সকলেই মনে রাখবে, কিন্তু আপনার এই যে বেইজ্জতিপনা, নির্লজ্জপনা, যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবো, এর জন্য মানুষ কিন্তু আপনাকে ভুলবে না। আর আপনার হিংসাত্মক কার্যকলাপ, আপনি এতটাই ভিন্ডিকটিভ ছিলেন, আপনি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আমি সেই গল্প আপনাদের পরে বলবো, এত লং স্টোরি যে বলতে গেলে আমায় 2-3 পর্বে বলতে হবে। জীবন ধ্বংস করে দিয়েছিল এই মহিলা। ইউনুসকে কি করেছি আমি, তার 4 গুণ হেনস্থা করবো এই মহিলাকে আমি। ওর ডায়া বায়া সব আমি জানি, কোথায় কত চুরি করেছে, কার পয়সা হেলিকপ্টারে ঘুরেছে, সব আমি জানি। আমি এতদিন মুখ চুপ করেছিলাম, কারণ আমার আমার পারিবারিক কারণ আমি কিন্তু একবার শফিকুলকে ফোন করে বলেছিলাম, শফিকুল আমি করব। শফিকুল বলেছিল যে দাদা করবেন না, আপনি পারবেন না, সময় আসুক। শফিকুল আমার আন্ডারে, আমার কাগজে কাজ করতো, মানে একটা চ্যানেলে কাজ করতো, আমার থেকে জুনিয়র। শফিকুলের সেই পরামর্শটাই মেনে নিয়েছিলাম। তা এখন সময় এসছে ওনার কাঁচা খোলা আর ওনাকে ধোপার পাটে কাচার, অনেক কিছু কাণ্ড বেরোবে। এবার ধীরে ধীরে অপেক্ষা করুন। আর যেটা আমি বললাম সেটা মাথায় রাখবেন, উনি কিন্তু বিধানসভা বয়কট করবেন। আজকে এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। যে বাংলায় একদিন খেলা হবে ধ্বনি উঠেছিল, সেই বাংলাতে এবার ভোট বাক্স বলল খেলা শেষ। 2026 সালের বিধানসভা নির্বাচন সেই পুরনো খেলার একেবারে নতুন শেষ লিখে দিল। প্রায় 1.5 দশক ধরে রাজ্যের গদি আঁকড়ে বসে থাকা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দখল করল ভারতীয় জনতা পার্টি। বাঙালির রাজনৈতিক অভিধানে এ এক বিরল দিন, কারণ এই রাজ্যে সরকার বদলায় কিন্তু মানসিকতার ভিত
এত দ্রুত বদলায় না, এবার বদলেছে। বিশ্লেষকরা বলছেন এই ফল একদিনে আসেনি। ধর্মীয় মেরুকরণ, সরকার বিরোধী ক্ষোভ, সংগঠিত নির্বাচনী কৌশল এবং প্রশাসনিক বাস্তবতার এক অদ্ভুত সমবায়ে এই ফল জন্মেছে। এক কথায় বললে তৃণমূলের বিরুদ্ধে ভোট যেমন ছিল, বিজেপির পক্ষে ভোটও তেমনি ছিল। বাঙালি এবার শুধু অভিমান করেনি, হিসাবও করেছে। নয়াদিল্লির গৃহকর্মী সীমা দাস সেই হিসেবের ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতীক। ভোট দিতে তিনি 2 দিনের পথ পেরিয়ে কয়েকবার ট্রেন বদলে নিজের গ্রাম পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। এতদিন তিনি নিয়মিত তৃণমূলকে ভোট দিতেন, কিন্তু এবারে তার ভোটের রং বদলে গেছে। সংসারের রান্নাঘরে শাশুড়িরও একটি স্বতন্ত্র অধ্যায় থাকে। সীমা দাস জানালেন, তিনি তার শাশুড়ির প্রভাবেই তার অবস্থান পাল্টেছে। তার ভাষায় দিদি মুসলমানদের পক্ষেই বেশি থাকেন, ক্ষমতায় টিকে থাকতে তিনি মুসলমানদেরই তুষ্ট করেন। এই অভিযোগ নতুন নয়, বহুদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এই কথাই বলে এসেছে। তৃণমূল বারবার পাল্টা যুক্তি দিয়েছে, তারা ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাসী, সংখ্যালঘু অধিকারের পক্ষে। সোমবার ঘোষিত ফলাফলে সেই ধারণারই নিষ্ঠুর রূপ দেখা গেল। এপ্রিল মাসে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে দেখা গেল 294টি আসনের মধ্যে বিজেপি 200টির বেশি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। 2021 সালে বিজেপির সর্বোচ্চ আসন ছিল মাত্র 77। সেই দলই এখন রাজ্যের প্রধান শক্তি। বিপরীতে তৃণমূল নেমে এসেছে মাত্র 87 আসনে। এই একই দিনে আরও 4টি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ফল ঘোষণা হয়েছে। তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয় তার নতুন দল টিভিকে নিয়ে চমক দেখিয়েছে। কেরালায় কংগ্রেস বামজোটকে হারিয়েছে। পুদুচেরিতে বিজেপি ভোট জয় পেয়েছে। আসামে বিজেপি আবারও ক্ষমতায় ফিরেছে। কিন্তু বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফল এসেছে পশ্চিমবঙ্গ থেকেই। কারণ অন্যত্র জয় হয়েছে সরকার, আর এখানে বদলে গেছে রাজনৈতিক ভূগোল। এই জায়গাটায় পৌঁছাতে গেলে একটু পেছনে তাকাতে হয়। 1998 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন। তারপর দীর্ঘদিনের বামফ্রন্ট শাসন ভেঙে 2011 সালে ক্ষমতায় আসেন। তখন তিনি ছিলেন প্রতিবাদের মুখ, রাস্তার ভাষা, চটি পায়ে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক রাজনৈতিক চরিত্র। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিজেপির সবচেয়ে উচ্চকণ্ঠ প্রতিদ্বন্দ্বীদের একজন হয়ে ওঠেন। মমতার শক্তি ছিল তার জনসংযোগ, নারীকেন্দ্রিক কল্যাণমূলক কর্মসূচি, শিল্পের জমি অধিগ্রহণের বিরুদ্ধে অবস্থান, গ্রাম বাংলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। এসব তাকে জনসমর্থনের ভিত দিয়েছে। কিন্তু রাজনীতিতে জনপ্রিয়তা আর সংগঠনের আচরণ এক জিনিস নয়। চেন্নাইয়ের শিবনাদার বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মার কথায়, মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও আছে, কিন্তু তৃণমূলের কার্যকলাপ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দৈনন্দিন জীবনে দলের অতিরিক্ত হস্তক্ষেপ মানুষ ভালোভাবে নেয়নি। এখানেই বিজেপি সুযোগ পেয়েছে। রাহুল ভার্মা বলেছেন, বিজেপি এবার অনেক বেশি সুসংগঠিত প্রচারণা চালিয়েছেন। ফল কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরে অনেক দিনের পরিশ্রম আছে। বাংলায় বিজেপি একসময় বহিরাগত দল বলে বিদ্রূপের পাত্র ছিল। এখন সেই দলই ঘরে ঢুকে ড্রয়িং রুম দখল করেছে। এই নির্বাচনে প্রায় 6,82,00,000 ভোটার অংশ নিয়েছেন। মোট ভোটারের 92.93%। পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ভোটের লাইনে দাঁড়িয়ে বাঙালি এবার বুঝিয়ে দিয়েছে, সে বিরক্ত হলে চুপচাপ বাড়িতে বসে থাকে না, বুথে গিয়ে জবাব দেয়। নয়াদিল্লির সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটিজের বিশ্লেষক প্রবীণ রায়ের মতে, তৃণমূল ভোটারদের নতুন কিছু দিতে পারেনি। অর্থনৈতিক বঞ্চনা ও মানুষের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এই পরাজয় মমতা ব্যানার্জির জাতীয় রাজনীতিতে বিকল্প নেতৃত্ব হয়ে ওঠার সম্ভাবনাকেও দুর্বল করেছে। আর বিজেপির জন্য এই জয় শুধু একটি রাজ্য নয়, জাতীয় রাজনীতিতে অবস্থান আরও শক্ত করার পাথেয়। ভোটের অঙ্কে ধর্মীয় মেরুকরণও ছিল বড় উপাদান। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের নীলাঞ্জন সরকার জানাচ্ছেন, শহর ও গ্রামের ভোটারদের মানসিকতায় বড় পার্থক্য দেখা গেছে। শহরের পুরুষ ভোটারদের মধ্যে তীব্র মেরুকরণ ছিল। মুসলিম জনসংখ্যার বড় অংশ যেহেতু গ্রামাঞ্চলে, তাই এই বিভাজনের প্রভাব ফলাফলে স্পষ্ট হয়েছে।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন হিন্দু ভোটের একীকরণ হয়েছে। তার আরও দাবি অনেক মুসলিম ভোটারও এবার তৃণমূলকে ভোট দেয়নি। এই দাবির স্বাধীন যাচাই সম্ভব নয়, কিন্তু ভোটের ফল অন্তত এটুকু বলছে তৃণমূলের পুরনো সামাজিক জোটের ফাটল ধরেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক। নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন বিশেষ সংশোধনের মাধ্যমে প্রায় 90 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেয়, যা মোট ভোটারের প্রায় 12%। এর মধ্যে 60 লাখকে অনুপস্থিত বা মৃত দেখানো হয়, বাকি 30 লাখ সময় মতো আপিল করতে না পারায় ভোট দিতে পারেনি। তৃণমূল ও অন্যান্য বিরোধী দল অভিযোগ করেছে এই প্রক্রিয়ায় মুসলিম ভোটাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির পক্ষ নিয়েছে। মমতা ব্যানার্জি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু আদালত ভোটাধিকার ফিরিয়ে দেয়নি। নিরাপত্তা বাহিনীর ভূমিকাও কম আলোচনার বিষয় হয়নি। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সরকার 2400 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করে, যার রেকর্ড। সরকারের যুক্তি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। বিরোধীদের অভিযোগ এতে ভোটারদের প্রভাবিত করা হয়েছে। রাহুল ভার্মার বিশ্লেষণ এখানে তাৎপর্যপূর্ণ। তার মতে নিরাপত্তা বাহিনীর এই বিশাল উপস্থিতি বিজেপির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে থাকতে পারে, বিশেষ করে যেসব দোদুল্যমান ভোটার বা স্থানীয় তৃণমূল সংগঠনের প্রভাব নিয়ে শঙ্কিত মানুষ ছিলেন, তারা হয়তো এতে সাহস পেয়েছেন। রাজনীতিতে বন্দুক সবসময় গুলি চালায় না, কখনো শুধু উপস্থিত থাকলেই যথেষ্ট। কিন্তু এই নির্বাচনের গল্প শুধু ক্ষমতার পালাবদল নয়, এর পেছনে আছে ভারতের বৃহত্তর কেন্দ্র রাজ্য রাজনীতির প্রশ্ন। ভারত 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এক বিশাল যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সংবিধান বলছে প্রত্যেক রাজ্যের সমান অধিকার। বাস্তব রাজনীতি বলছে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ফাইলের গতি কিছুটা বাড়ে। এই বাস্তবতারই নতুন নাম হয়েছে ডাবল ইঞ্জিন সরকার। এই তত্ত্বের মূল কথা, কেন্দ্র ও রাজ্যের একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি বাড়ে। প্রশাসনিক দিক থেকে এর কিছু যুক্তি আছে। 2 স্তরের সরকারের নীতি ও অগ্রাধিকার মিলে গেলে কেন্দ্রীয় প্রকল্পের অনুমোদন সহজ হয়, অর্থ ছাড়ের জট কমে, দীর্ঘসূত্রিতা কম হয় এবং কেন্দ্রীয় বাজেটে রাজ্যের প্রতি বাড়তি নজর পড়তে পারে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিরোধী শাসিত রাজ্যগুলো প্রায়ই বৈষম্যের অভিযোগ তোলে, বিশেষ করে 100 দিনের কাজ বা গ্রামীণ আবাসনের মতো প্রকল্পের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। রাজনীতির কুস্তি যখন প্রশাসনিক টেবিলে ওঠে, তখন কাগজের ফাইলেরও হাঁপানি ওঠে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রশ্ন এখন আরও বেশি প্রাসঙ্গিক। বহুদিন ধরে বকেয়া পাওনা এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্যের সঙ্গে নয়াদিল্লির সংঘাত চলছিল। তার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। এখন প্রশ্ন উঠছে, এই সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ কি সেই কাঙ্ক্ষিত বাড়তি সুবিধা পাবে? যদি রাজ্যে এমন সরকার গঠিত হয় যারা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে চলতে আগ্রহী, তাহলে আটকে থাকা টাকা ছাড় হওয়ার সম্ভাবনা বাড়বে। নতুন শিল্প বিনিয়োগের পথও সহজ হতে পারে। বড় প্রকল্প, অবকাঠামো, কর্মসংস্থান এসবের গতি বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তবে এখানে একটি কথাই সবচেয়ে জরুরি, উন্নয়ন কোনো রাজনৈতিক করুণা নয়, এটি সাংবিধানিক অধিকার। গণতন্ত্রের রাস্তা, কাজ, আবাসন, ভর্তুকি এসব কোনো দলের দয়া নয়, নাগরিকের প্রাপ্য। কেন্দ্রের রাজনৈতিক রং যাই হোক, প্রতিটি রাজ্য যাতে তার ন্যায্য অংশ পায়, সেটি প্রকৃত যুক্তরাষ্ট্রীয় পরীক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ আজ আসলে একটি জিনিসই চাইছে, সংঘাতমুক্ত উন্নয়ন। তারা এতদিন দিল্লি আর কলকাতার ঝগড়া শুনেছে, এখন ফল দেখতে চায়। ভোটের ফল তাই কেবল মমতার পরাজয় নয়, মানুষের এক ধরনের প্রশাসনিক ক্লান্তিরও প্রকাশ। বাঙালি অনেক দিন ধরে দিদিকে ভালোবেসেছে, কিন্তু ভালোবাসারও একসময় হিসাব মেলে। যখন পকেট হালকা হয়, সুযোগ কমে আর আশ্বাসের থালায় নতুন কিছু ওঠে না, তখন ভোটাররা কবি থাকে না, হিসাব রক্ষক হয়ে যায়। পশ্চিমবঙ্গে তাই এবার দুর্গ ভেঙেছে, কিন্তু শুধু দুর্গ ভাঙেনি, একটা রাজনৈতিক অভ্যাসও ভেঙেছে। এখন দেখার বিষয়, গেরুয়া রং শুধু দেওয়ালে লাগে নাকি মানুষের জীবনের খাতাতেও কিছু নতুন সংখ্যা লিখতে পারে। কারণ ভোটে জেতা সহজ, ভাতের হাঁড়িতে আস্থা ফেরানো কঠিন।